আচ্ছা, কোন তেল খাওয়া উচিত? প্রশ্নটা আপনার মনেও আসে নিশ্চয়ই। তো ইদানিংকালে দেখছি যে কোনো বিষয়েই ভিডিও বানাই না কেন, ফার্স্ট অফ অল অফ লেট আমার ভিডিওগুলো আপনারা দর্শক বন্ধুরা ভীষণ পছন্দ করছেন, তার জন্য আমি আপনাদের কাছে ভীষণ কৃতজ্ঞ। কিন্তু যে কোনো টপিকেই আমি ভিডিও বানাই না কেন, আপনাদের মধ্যে বেশ কয়েকজন একটা কিন্তু কমন প্রশ্ন করেই থাকেন, ডাক্তারবাবু বাড়িতে কোন তেল ইউজ করব? খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়। এই নিয়ে প্রচুর ইনফরমেশন চারিদিকে অ্যাভেলেবেল রয়েছে, কিন্তু সেই ইনফরমেশনগুলো যতটা না আমাদের কনফিউশন দূর করে, তার থেকে বেশি আমাদের কনফিউজড করে দেয়। তেল নিয়ে ভিডিও বানাতে গেলে আমাদের অবস্থাটা কীরকম হয়, যখনই এটা নিয়ে আমি ভাবি কিছু বানাবো, আমাদের অবস্থাটা হয় ঘর পোড়া গরুর মতন। কেন বলছি? কারণ আমাদের ইউথ আইকন বিখ্যাত ব্র্যান্ডের তেলের অ্যাডভার্টাইজমেন্ট করেন, অদ্ভুতভাবে তার কিছুদিন বাদেই তার হার্ট অ্যাটাক হয়। তাহলে তেলের যে ব্যাপারটা, এটার ওপর যতটা না প্রচার রয়েছে, তার পিছনে সায়েন্স যতটা না রয়েছে, তার থেকে আমার মনে হয় বিজনেস অ্যান্ড ইকোনমিক্স একটু বেশি রয়েছে। নমস্কার, আমি ডক্টর অরিন্দম পান্ডে, আমি একজন হৃদরোগ বিশেষজ্ঞ। আজ আলোচনা করব আপনার কোন তেল বাড়িতে ব্যবহার করা উচিত। তো প্রথমেই বলে নিই, যে আলোচনাটা আজকে হবে সেটা উইল বি কমপ্লিটলি বেসড অন সায়েন্স এবং রিসার্চ। এবং ক্লিয়ার করে দিই যে এই যে ভিডিওটি, এটি একটি কোনো পেড প্রমোশন নয়, অর্থাৎ কোনো পার্টিকুলার টাইপ অফ অয়েল বা ব্র্যান্ড অফ অয়েলকে কিন্তু আমি এখানে প্রমোশন করব না। রাদার আমি কমপ্লিটলি সায়েন্টিফিক ফ্যাক্টস আপনাদের সামনে তুলে ধরব। আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হবে এবং ভীষণ ইম্পর্ট্যান্টও হবে। তো আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ভিডিওতে আমি আপনাদের প্রথমে 3টে এমন তেলের কথা বলবো যেগুলো আপনাদের সবসময় অ্যাভয়েড করা উচিত, এবং তারপরে 3টে এমন তেলের কথা বলবো যেগুলো সম্ভবত আপনি যদি ব্যবহার করেন আপনার বাড়িতে, তাহলে আপনার ডেফিনিট হেলথ বেনিফিট আসবে। তাহলে শুরু করা যাক। আমি পুরোপুরি একদম পার্টিকুলার তেল নিয়ে আলোচনা করার আগে তেল নিয়ে একটা খুব কনসেপশন ক্লিয়ার করার দরকার বলে এই জিনিসটা একটু বলে নিই, যে কোনো তেল তার একটা স্মোক পয়েন্ট থাকে। কি জিনিস স্মোক পয়েন্ট? তাহলে তেল তো আমরা অবভিয়াসলি রান্নার কাজে ব্যবহার করব, কিছু কিছু তেল আমরা ইউজ করি, স্যালাডে ইউজ করি, কিন্তু মোস্টলি আমরা তেলটা রান্নার কাজে ব্যবহার করি। এই যে আপনি রান্না করছেন তেলটা নিয়ে, তো এই যে টেম্পারেচার আস্তে আস্তে বাড়ছে, তো পার্টিকুলার একটা টেম্পারেচারের ওপরে কিন্তু তেলগুলো কি হয়, অক্সিডাইজড হয়ে যায়, কিছুটা ডিনেচার্ড হয়ে যায়। সেই পয়েন্টটাকে আমরা বলি স্মোকিং পয়েন্ট। প্রত্যেকটা তেলের কিন্তু একটা স্মোকিং পয়েন্ট থাকে। কিছু তেলের স্মোকিং পয়েন্ট ওপরের দিকে, কিছু তেলের স্মোকিং পয়েন্ট নিচের দিকে। তো যেসব তেল আপনি যদি সেই স্মোকিং পয়েন্টের ওপরে গিয়ে তাকে টেম্পারেচারটা উঠিয়ে দেন, তাহলে কিন্তু যত ভালো তেলই আপনি ব্যবহার করুন না কেন, সেটা কিন্তু ডিনেচার্ড হয় এবং আপনার শরীরের বিভিন্ন রকম ক্ষতি সাধন করতে পারে। সুতরাং যখনই আমি আমার রুগীদেরকে, পেশেন্টদেরকে বলি যে কী তেল ব্যবহার করবেন, তার আগে আমি বলি যে তেলই ব্যবহার করুন কম করে ব্যবহার করুন এবং টেম্পারেচারটা অ্যাজ ফার অ্যাজ প্র্যাকটিকেবল কম রাখুন। তাতে আপনার রান্না করতে সময় বেশি লাগবে, কিন্তু সেটা কিন্তু সঠিক সায়েন্টিফিক ওয়ে। তাহলে আবার টপিকে ফিরে আসি, কী তেল ব্যবহার করা উচিত না, কী তেল ব্যবহার করা উচিত। তাহলে প্রথমে উচিত নাটা দিয়ে শুরু করি। 3টি তেলের কথা আমি এক্ষেত্রে বলবো। প্রথম যে তেলটি আমাদের সবসময় অ্যাভয়েড করতে হবে, সেটা কোনো পার্টিকুলার টাইপ অফ তেল নয়, পার্টিকুলার ব্র্যান্ড অফ তেল নয়, এটা হচ্ছে রিইউজড কুকিং অয়েল। সবসময় আমি বলে থাকি যে আপনার যে বাড়ির বাইরের খাবার খাচ্ছেন আর বাড়ির খাবার খাচ্ছেন, তার মধ্যে খুব একটা ইম্পর্ট্যান্ট ডিফারেন্স হচ্ছে, বাইরের খাবারে কিন্তু আপনার তেলটা রিইউজ করা হয়। এই যে রিইউজ করা, এটা যে কত বড় একটা ক্ষতির কারণ, কত বড় সমস্যা তৈরি করে, বিভিন্ন রকম রিসার্চে এটা অলমোস্ট প্রমাণিত। তো কি হয়, আপনিও যদি অনেক সময় দেখেছি কিছু কিছু বাড়িতে এই কালচার রয়েছে যে রান্না করা হলো, তেল অনেকটা বেঁচে গেল, সেটা উঠিয়ে রেখে দেওয়া হলো।
আবার পরবর্তী রান্নার জন্য সেটা টেম্পারেচার কোল্ড হয়ে গেল, আবার উঠিয়ে নিয়ে নতুন করে সেটা রান্নায় ব্যবহার করা হলো। এই বারে বারে আপনি যখন তেলটাকে গরম করছেন, তেলটা দুটো পরিবর্তন হয়, একটা হচ্ছে তেলটা অক্সিডাইজড হয়ে যায় এবং 2 নম্বর তেলটা র্যানসিড হয়ে যায়। এর ফলে কিন্তু আপনি যত ভালো কোয়ালিটির তেলই ব্যবহার করুন না কেন, সেটা আপনার জন্য ভীষণ ভীষণ হার্মফুল হয়ে যায়। এবং কি হয়, এর মধ্যে তেলের মধ্যে বিভিন্ন রকম অ্যালডিহাইড, বিভিন্ন রকম অন্যান্য কেমিক্যাল উপাদান, অ্যাক্রোলিন এটসেট্রা চলে আসে, যেটা কিনা অন্যভাবেও আপনার শরীরে ক্ষতি করতে পারে। ইনফ্যাক্ট এর মধ্যে কিছু কিছু উপাদান কিন্তু কার্সিনোজেনিক মানে যেসব উপাদান থেকে আমাদের শরীরে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। আমরা সবাই জানি আজকালকার দিনে ক্যান্সার ডিটেকশনটা খুব বেশি হয়ে গেছে। ইয়েস, এর জন্য আমাদের মডার্ন ডিটেকশন সিস্টেম, ডায়াগনস্টিক টেকনোলজি তো অবশ্যই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে, আমাদের গড় আয়ু বেড়ে যাওয়াটাও একটা রোল প্লে করছে, কিন্তু ক্যান্সারের কিন্তু যে প্রিভ্যালেন্স সেটাও কিন্তু অনেক বেড়ে গেছে এই মডার্নাইজেশনের সাইড এফেক্ট হিসেবে। সুতরাং যে অয়েলটা আপনাকে একদম অ্যাভয়েড করতেই হবে সেটা হচ্ছে রিইউজড কুকিং অয়েল। চেষ্টা করবেন বাইরে যেসব জায়গায় রিইউজ করার সম্ভাবনা বেশি সেখানকার তেলে রান্না করা খাবার অ্যাভয়েড করবেন। বাড়িতে রান্না করবেন, বাড়িতে রিইউজ করবেন কি করবেন না, কারণ সেটা পুরোপুরি আপনার নিজের হাতের উপর রয়েছে। তাহলে এটি গেল 1 নম্বর তেল, যেটা আপনার অ্যাভয়েড করা অবশ্যম্ভাবী। 2 নম্বর তেল যেটা আপনার আবার অ্যাভয়েড করা উচিত সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট বা এনি অয়েল হুইচ কন্টেন্স ট্রান্স ফ্যাট। ট্রান্স ফ্যাট কী জিনিস? আমরা ডালডা বনস্পতির কথা সবাই শুনেছি। যেসব তেল দেখবেন সহজে নর্মাল টেম্পারেচারে শীতকালে জমে যায়, সেখানে কি হয় যে এই তেলগুলো বেসিক্যালি দে আর ভেজিটেবল অয়েলস, তার মধ্যে হাইড্রোজেন দিয়ে, এখানে বলা হয় হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল। তার ফলে কি হয়, এই ভেতরে যে অয়েলটা তার একটা কেমিক্যাল চেঞ্জ হয়ে যায় এবং তারা ট্রান্স ফ্যাটে পরিণত হয়। 2006 সালে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন একটা রিসার্চ পেপার পাবলিশড হয়েছিল। সেখানে দেখা গেছিল তাদের বক্তব্য এটাই যে যত রকম ম্যাক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ আমাদের মূল খাবারের যে উপাদান, তার মধ্যে যত রকম খাবারের উপাদান রয়েছে তার মধ্যে ট্রান্স ফ্যাট হচ্ছে সবথেকে খতরনাক। ট্রান্স ফ্যাট আপনার শরীরে গেলে আপনার হার্ট ডিজিজ হবে, আপনার সুগার হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে, ইরিটেবল বাউল সিনড্রোম, জিআই ট্র্যাক্টের সমস্যা, ফ্যাটি লিভার, কি হয় না। সুতরাং এই যে ট্রান্স ফ্যাট, এটা কিন্তু আপনাকে অ্যাভয়েড করতে হবে। পৃথিবীর অনেক দেশ আছে যারা ট্রান্স ফ্যাটকে অলরেডি ব্যান্ড করে দিয়েছে। কিছু কিছু দেশে সেটা সম্ভবপর হচ্ছে না, বিকজ ট্রান্স ফ্যাট ইজ ভেরি চিপ, দামটা অনেক কম পড়ে। আবার অনেক সময় দেখা গেছে যে কিছু কিছু দেশে এরা কি করেছে যে ট্রান্স ফ্যাটের মাত্রাটা নিয়ন্ত্রণ করে দিয়েছে, যে আপনার যে ফুড ইনগ্রেডিয়েন্ট তার মধ্যে লেস দ্যান 0.5% হচ্ছে ট্রান্স ফ্যাট থাকতে হবে, সেটা পর্যন্ত কিন্তু অ্যালাউড। কিন্তু ভেবে দেখুন, আপনি যদি কোনো একটা বড় কোয়ান্টিটির খাবার খান, তাতে যদি 0.5%ও ট্রান্স ফ্যাট থাকে, সেটা কিন্তু ওভারঅল অ্যাজ এ কোয়ান্টিটি আপনার শরীরে অনেকটা হয়ে যেতে পারে। তাহলে বুঝবেন কি করে? সবসময় তো আমাদের ওপরে লেখা থাকে না যে এটাতে ট্রান্স ফ্যাট থাকে। তাহলে আপনাকে কিন্তু এই নতুন অভ্যেসটা করতে হবে, যখনই আপনি কোনো খাবার কিনছেন অথবা তেল নিচ্ছেন, তাতে ট্রান্স ফ্যাটের পরিমাণ কতটা আছে আপনাকে কিন্তু পড়তে হবে। জায়গা কিন্তু সমস্ত জায়গায় এটা লেখা বাধ্যতামূলক। আপনাকে কিন্তু এই হ্যাবিটটা তৈরি করতে হবে যে কতটা ট্রান্স ফ্যাট এই খাবারটাতে রয়েছে। শপিং মলে গেলেন, ঝাঁ চকচকে ব্যাপার স্যাপার সবই মানলাম, কিন্তু সেখান থেকে আপনি এমন কোনো খাবার কিনে আনছেন না তো যেটা আপনার শরীরের ভীষণ ভীষণ ক্ষতি করে দিচ্ছে। তাহলে 2 নম্বর তেল হচ্ছে অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে এই ট্রান্স ফ্যাটযুক্ত তেল। 3 নম্বর তেল যেটা বলবো, সেটা বললে সেটা শোনার পর অনেকেরই কিন্তু চোখ কপালে উঠবে। এটা আর কিছুই না, এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিড অয়েল বা আমরা যেটা বলি যে ভেজিটেবল অয়েল। তো এই ইন্ডাস্ট্রিয়াল সিড অয়েল বা ভেজিটেবল অয়েলের লিস্ট কিন্তু বেশ লম্বা। এর মধ্যে রয়েছে সানফ্লাওয়ার অয়েল, ক্যানোলা অয়েল, পিনাট অয়েল, সোয়াবিন অয়েল, স্যাফ্লাওয়ার অয়েল, ফ্লেক্স সিড অয়েল। এখন এই অয়েলগুলোর কিন্তু একটা বড় মার্কেট শেয়ার আছে এবং এই ইন্ডাস্ট্রিটা ইজ হিউজ ইন্ডাস্ট্রি। যখনই এগুলো প্রমোট করা হয় তার ফেভারে খুব দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে। যেহেতু ইন্ডাস্ট্রি লেভেলে তৈরি হয়,
তার জন্য এর ওভারঅল কস্ট ইজ ভেরি লো, কস্টটা কম্পেয়ার টু আদার অয়েল যথেষ্টই কম। এবং বলা হয় এই সব অয়েলগুলোতে কিন্তু প্রচুর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আমরা জানি যে আমাদের শরীরে গেলে তাদের অনেক বেনিফিশিয়াল রোল আছে, কারণ তারা কোলেস্ট্রলগুলো এমনভাবে কমাতে সাহায্য করে যে গুড কোলেস্ট্রল বাড়বে, ব্যাড কোলেস্ট্রল কমবে। তাহলে আমি কেন বলছি এই অয়েলগুলো খুব একটা ভালো জিনিস নয়? একটু যদি আমরা ডিপে গিয়ে চিন্তা ভাবনা করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। প্রথম কথা হচ্ছে এই যে অয়েল, এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড সেটা অত্যন্ত ভালো জিনিস, কিন্তু ন্যাচারাল সোর্স অফ পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু ভালো। যেমন আমি যদি বলি যে একটা ওয়ালনাট অথবা আপনি প্লেন পিওর সয়াবিন নিলেন অথবা যে কর্ন সেটা আপনি খাচ্ছেন, তাতে যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আছে দ্যাট ইজ আনঅল্টার্ড এবং তার বেনিফিট নিয়ে কারো কোনো ডাউট নেই। কিন্তু যখনই আপনি এই অয়েলগুলো প্রসেস করে তৈরি করবেন ইন্ডাস্ট্রি লেভেলে, তাতে আপনার টেম্পারেচার অনেকটা বেশি বাড়াতে হবে এবং তার জন্য এই যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকুক বা যাই থাকুক তার মধ্যে কেমিক্যাল ডিনেচারেশন হওয়ার পসিবিলিটি থাকে এবং অনেক ক্ষেত্রেই এগুলো অক্সিডাইজড হয়ে যায় ডিউরিং দি প্রসেস। আরেকটা প্রবলেম হচ্ছে এই প্রসেসে কিন্তু আপনার এই অয়েলগুলো র্যানসিড হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, বিকজ টোটাল প্রসেসটা কিন্তু একটু হাই টেম্পারেচারে করা হয়। র্যানসিড অয়েল এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। আমি এর আগে মাছের তেল নিয়ে একটা ভিডিও করেছিলাম, যদি আপনাদের আরও ডিটেলসে বুঝবার ইচ্ছে হয় আপনারা ওই ভিডিওটি দেখতে পারেন, লিঙ্ক আমি ওপরে দিয়ে দেবো। তাহলে এই যে এই প্রসেসটাতে কিন্তু অনেক সময় অক্সিডাইজেশন হচ্ছে এবং র্যানসিড অয়েল তৈরি হয়ে যাচ্ছে। তার থেকে বড় কথা হচ্ছে এই যে ইন্ডাস্ট্রি লেভেলের যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড আপনি খাচ্ছেন, তাতে যে ওমেগা 6 আর ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের রেশিও সেটাও কিন্তু খুব একটা ফিজিওলজিক্যাল লেভেলে থাকে না। এবং মজার কথা হচ্ছে এত যে প্রমোশন এই অয়েলগুলো নিয়ে, এই অয়েলগুলো যে সত্যি সত্যি কনজিউম করলে আপনার হার্টের রোগ কমবে তার কোনো প্রমাণ কিন্তু এখনও আমাদের কাছে নেই। কোনো র্যান্ডামাইজ কন্ট্রোল ট্রায়াল বা যেটা আমরা রিসার্চে প্রমাণ করার কথা বলি সেরকম এভিডেন্স আমাদের কাছে নেই এবং অনেকটাই রয়েছে প্রচার। আরও একটা ভালো প্রচার হচ্ছে এই যে অয়েলগুলোর এদের স্মোকিং পয়েন্ট কম্পেয়ার টু আদার অয়েল যথেষ্ট একটু বেশির দিকে। তার মানে এক্সপেক্টেড আপনি এদেরকে একটু হাই টেম্পারেচারে রান্না করলে ওগুলো ডিনেচার হওয়ার কথা নয়, কিন্তু প্রবলেমটা হচ্ছে প্রসেস করা। এই প্রসেস করার সময় কিন্তু যত গণ্ডগোলটা হয়, এবং আমি আপনাকে ক্লিয়ারলি বললাম যে এই যে অয়েলগুলো এগুলো যে আমাদের হার্ট হেলথের বেনিফিট করে, অন্যান্য বেনিফিট করে, তার কোনো সায়েন্টিফিক এভিডেন্স বা প্রমাণ আমাদের কাছে নেই। তাহলে এইটা তিন ধরনের তেল যেগুলো আমি সবসময় আপনাদেরকে বলবো ট্রাই টু অ্যাভয়েড। তাহলে কোন তেল ব্যবহার করবেন? তেল ছাড়া তো রান্না হওয়াও প্রবলেম। তো এই যে গোটা ব্যাপারটা বললাম 3 রকমের তেল, তার মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন, তেলগুলো কিন্তু অনেক সময় কি হয় যে আমরা ডিপ ফ্রাই করি, ডিপ ফ্রাই করার সময় ভালো তেলও খারাপ হয়ে যায়। আমি যে বললাম রিইউজড কুকিং অয়েল, তাতে যে বাজে এফেক্টগুলো সেগুলো ডিপ ফ্রাই করার সময় থাকবে। সুতরাং কিছু কিছু ক্ষেত্রে আপনার বাড়িতে রান্না করার পদ্ধতিটাও কিন্তু একটু চেঞ্জ করার প্রয়োজন এসে পড়েছে। যেমন এই ডিপ ফ্রাই বা একদম খুব উঁচু টেম্পারেচারে রান্না করার থেকে যদি আপনি বেক করে নেন জিনিসটাকে, অথবা স্টিম করে নেন, এখনকার দিনে বলা হয় যে পোচিং করুন, অথবা এয়ার ফ্রায়ার এখন অনেকের বাড়িতেই চলে এসছে, এই সব ব্যবহার করলে কিন্তু সেটা সায়েন্টিফিক্যালি প্রুভেন টেকনিক, যেটাতে আপনার তেলের ডিনেচার হওয়ার সম্ভাবনাটা অনেকটা কম থাকবে। তাহলে এগুলো অ্যাডিশনাল ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার যেগুলো আপনাদের মাথায় রাখতে হবে। তাহলে এবার আসি যে ভালো তেল তাহলে কাকে বলবো? ভালো তেল, তো ভালো তেলের তালিকায় এগেন আমি আপনাদের 3টে তেল বলবো। তার মধ্যে প্রথম তেলটি যদিও ভালো তেল, কিন্তু আমি এটা খুব স্ট্রংলি রেকমেন্ড করবো না, কারণ এই তেলটা বেশ কস্টলি। সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েলে কী থাকে? এখানে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে না, রাদার এখানে থাকে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দেখা গেছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কিন্তু এই পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থেকে অনেক বেশি স্টেবল। কিন্তু অলিভ অয়েল সব কিছুই কি ভালো? সব কিছু ভালো না। এর একটা শর্টকামিং হচ্ছে এর স্মোকিং পয়েন্ট যথেষ্ট কম। দেখা গেছে যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, যেটা কিনা আপনি একদম, আমরা এখন নতুন কনসেপ্ট এসছে না, কোল্ড প্রেসড অয়েল, মানে আপনি যে প্রসেস করছেন সেখানে টেম্পারেচার বাড়াচ্ছেন না, পুরো ন্যাচারাল রাস্তাতে তৈরি করছেন। তো এক্সট্রা ভার্জিন হচ্ছে সেরকমই। রিফাইন্ড অলিভ অয়েল কিন্তু কিছুটা ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্ট এসে ওটা অন্যভাবে করা হয়।
এক্সট্রা ভার্জিন মানে একদমই ন্যাচারাল ওয়েতে করছেন। তো এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলের স্মোকিং পয়েন্ট অ্যারাউন্ড 190 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে আপনাকে যদি অলিভ অয়েলে রান্না করতে হয় তাহলে কিন্তু ওই 190 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে আপনার টেম্পারেচারটা রাখতে হবে আপনার কুকিং প্রসেসে, হুইচ ইজ লিটল ডিফিকাল্ট। এই জন্য অলিভ অয়েল ইজ এ ভেরি গুড অয়েল। যদি আপনি এটাকে র ব্যবহার করেন এর কোনো তুলনাই হয় না, বিশেষ করে স্যালাড বা ওই ধরনের জিনিসে ব্যবহার করলে কোনো তুলনাই হয় না। যদি পুরোপুরি রান্না করতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক কম টেম্পারেচারে করতে হবে, বিকজ স্মোকিং পয়েন্ট অলিভ অয়েলের কম। ওই জন্য আমি অলিভ অয়েলকে ভালো বললেও খুব স্ট্রংলি রেকমেন্ড করবো না। তার দুটো কারণ, একটা অবশ্যই বললাম যে স্মোকিং পয়েন্ট কম, 2 নম্বর তেলটা যথেষ্ট কস্টলি, সবার পক্ষে কিন্তু এটা ব্যবহার করা অনেক সময় সম্ভব হয় না। তো এই সূত্র ধরেই যে 2 নম্বর তেল যেটা আমি আপনাদেরকে বলবো হুইচ ইজ অ্যাকচুয়ালি গুড, সেটা হচ্ছে সর্ষের তেল, মাস্টার্ড অয়েল। এবং মাস্টার্ড অয়েল যদি আপনি ওই যে গ্রাম্য পরিবেশ থেকে ঘানিতে কাটা মাস্টার্ড অয়েল পান তাহলে তো তার কোনো তুলনাই নেই, বিকজ ওই প্রসেসে কোনো টেম্পারেচার বাড়ানো হয় না। এবং দেখা গেছে যে মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল তার যে কম্পোজিশন এবং অলিভ অয়েলের কম্পোজিশন কিন্তু প্রায় খুব কাছাকাছি, এতে প্রচুর পরিমাণ মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড রয়েছে। সুতরাং মাস্টার্ড অয়েল বা সর্ষের তেল কিন্তু একটা ভালো তেল যেটা আপনি ব্যবহার করতে পারেন। বাট এগেন এরও কিন্তু স্মোকিং পয়েন্ট খুব বেশি নয়, ডেফিনেটলি অলিভ অয়েলের থেকে বেশি। তাই আপনাকে আবার বলছি, বারে বারে বলছি যে কম আঁচে রান্না করুন। তাহলে অলিভ অয়েল, মাস্টার্ড অয়েল। 3 নম্বর তেল যেটা আমি আপনাদের রেকমেন্ড করব, সেটা শুনলে অনেকেরই চক্ষু চড়ক গাছ হবে, সেটা আর কিছু না, ঘি, বা আমরা যেটা বলি ঘৃত, ভালো বাংলা বা সংস্কৃততে যাতে বলা হয় ঘৃত। তো ঘি, এই যে আমাদের প্রথমেই মাথায় আসে যে ঘি প্রচুর খেলে পরে হার্টের রোগ হবে, এর কিন্তু প্রমাণ কিছু নেই। তো ঘি ব্যাপারটা কি? ঘি ব্যাপারটা আর কিছু না, ঘি হচ্ছে কমপ্লিটলি একটা স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তাহলে স্যাচুরেটেড ফ্যাট নিয়ে আমাদের সবসময় বক্তব্য ছিল না স্যাচুরেটেড ফ্যাট বোধহয় আমাদের হার্টের খুব প্রবলেম করে, সমস্যা করে, অ্যাথেরোস্ক্লেরোসিস প্রসেসটা বাড়িয়ে দেয়। কিন্তু দেখা গেছে সেরকম কোনো ট্রু সায়েন্টিফিক এভিডেন্স নেই। ইনফ্যাক্ট বাটার নিয়েও এটা বলা হয়ে থাকে যে বাটারেও প্রচুর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে। তাহলে বাটারের যে ক্ষতিকারক দিকগুলো সেগুলো কোনো প্রমাণ নেই। প্রবলেম বাটারের কি? বাটারের যে আমি স্মোকিং পয়েন্ট যদি দেখি সেটা হচ্ছে 150 ডিগ্রি সেন্টিগ্রেড। তো বেসিক্যালি আপনি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করেন তাহলে বাটার দিয়ে কিন্তু কোনো কুকিং অলমোস্ট ইম্পসিবল, কারণ যাই আপনি রান্না করবেন আপনার টেম্পারেচার তো 150-এর উপরে চলে যাবে। বাটার দিয়ে রান্না করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। তাহলে বাটার আর ঘিয়ের মধ্যে পার্থক্যটা কী? বেসিক্যালি বাটারটাকেই আরও প্রসেস করে তার যে সলিড কম্পোনেন্ট সেটা সেপারেট করে দেওয়া হয়, জলটা অনেক কমিয়ে দেওয়া হয় এবং তার ফলেই তৈরি হয় ঘি। তো ঘিয়ের তো গন্ধ আমরা অনেকেই মাতোয়ারা হয়ে যাই, এবং ঘিয়ের একটা পজিটিভ পয়েন্ট হচ্ছে বাটারের থেকে কম্পেয়ার করলে এর স্মোকিং পয়েন্ট কিন্তু প্রায় অনেকটাই বেশি, প্রায় 220 ডিগ্রি সেন্টিগ্রেড, হুইচ ইজ ইভেন হায়ার দ্যান অলিভ অয়েল। সুতরাং ঘি নিয়ে যত কনফিউশন ডাউট আছে, আমি প্লিজ বলবো যে ঘি কিন্তু আমাদের একটা এজ ওল্ড ট্র্যাডিশনের মধ্যে পড়ে এবং এখনও পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি যে ঘি আমাদের শরীরের ক্ষতি করে। হ্যাঁ, অবভিয়াসলি প্রচুর ঘি যদি আপনি খান তাহলে তো তার সঙ্গে প্রচুর ক্যালোরি আপনার শরীরে ঢুকে যাচ্ছে, সেটা আপনার ইনডিরেক্টলি প্রবলেম করতে পারে। কিন্তু ঘি অ্যাজ এ কোয়ালিটি অয়েল হিসাবে কিন্তু যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা ভালো অয়েল, এবং এটা কিন্তু আমার রেকমেন্ডেশনে বেশ ওপরের দিকেই থাকবে। তাহলে এইটুকু বলে আজকের ভিডিও আমি এখানে শেষের দিকে নিয়ে যাব। তাহলে আশা করছি এই ভিডিওর সাহায্যে আপনাদের খুব ইম্পর্ট্যান্ট কনফিউশনের জায়গায় আমি আঘাত আনতে পারলাম, এবং এই যে এত বড় অয়েল ইন্ডাস্ট্রি তার বিজনেস পার্সপেক্টিভ সম্বন্ধেও কিছুটা আলোকপাত করতে পারলাম। যদি মনে হয় ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের কিছু ভ্যালু অ্যাড হয়েছে তো অবশ্যই বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।